আমি নিজের ছুরি দিয়ে নিজের মাথায় আঘাত কিভাবে করব? নিজের মাথায় নিজে আঘাত করলাম, পিঠে কামড় কিভাবে আমি দিলাম? আমি হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমাকে মারতে চাইলো। তারা চায় না আমি তাদের সম্পর্কে মানে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি, কারণ আমার ছোট বাচ্চাটাকে নিয়ে যেতে পারি নাই। তারা আমার এই ছোট 4 বছরের বাচ্চা, এডিসি ছিল, এসি ছিল, ওসি ছিল, ডিউটি অফিসার ছিল, সবাইকেই অবগত করলাম। এন্ড আমি এটা এফআইআর এর জন্য বললাম। তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সব কিছু বলে ওপরের লেভেলে কথা বলে, সবসময় তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শোনেন। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এটা মামলা করা যাবে না, এটা একটা বেশি হলে একটা জিডি করা যেতে পারে। তো আমি বলেছি ভাই, মামলা হোক, জিডি হোক, যাই হোক, আপনারা যে রাইটসটা হলে আপনারা মনে করবেন যে আমার এই সমস্ত এভিডেন্সগুলো আপনাদের কাছে জব্দ করা যায়, সেই রাইটসটা নিয়ে কথা বলেন। বা সেই রাইটসটা কী হইতে পারে, সেটা অভিযোগ হইতে পারে, এফআইআর হইতে পারে, সেটা হচ্ছে জিডি হতে পারে, যেটাই হোক কাইন্ডলি নেন। তখন তারা সামান্য জিডি নিয়েছে। আমি ঠিক আছে, জিডি নিয়েছে, জিডিও তো একটা লিগ্যাল অ্যাকশন। সো আমি একটা লিগ্যাল অ্যাকশন ধানমন্ডি থানাতেও নিলাম। এখানে যেই মেয়েটি হচ্ছে মেরে বের করে দিয়েছে বাসা থেকে, প্রীতি, ওকে আপনারা নিউ মার্কেট থানায় একটু কাইন্ডলি খবর নিলে জানবেন যে এই মেয়েটিকে প্রচণ্ড মেরে বাসা থেকে বের করে দিয়েছে। পরবর্তীতে এই মেয়েটি, আপনাদেরকে আমি ডিভোর্সের কপিটা দিব, পরবর্তীতে এই মেয়েটি মোয়াজকে, হাসান আরিফের ছেলেকে ডিভোর্স করেছে। এখন সেই মেয়েটিকে টাকা পয়সা দিয়ে ব্যবহার করতেছে, আমার নামে অনেকগুলি ফেক আইডি বের করেছে, আমার ফোন নাম্বারটা পাবলিকলি করে দিয়েছে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ফোন করতেছে। তার মধ্যে একজনকে ভালো মানুষ পাওয়া গেল, সে আমাকে বলছে যে আপা আমি সেটার স্ক্রিনশটটা আপনাদেরকে দিব, আপা আপনার নাম্বারটা আমরা হচ্ছে একটা পেজ থেকে পেলাম, আপনার নাম্বারটা একটা পেজে দেওয়া হয়েছে। তো আমার নাম্বারটা একটা পেজেও দেওয়া হয়েছে, বা আরও অনেকগুলি পেজে দেওয়া থাকতে পারে, আমি নিশ্চিত না। তো এই যে মানে এত বড় সাহস কিভাবে হয়? 326/307 অ্যাটেম্প টু মার্ডারের কেসে থাকা আসামি, সে এগুলি করতেছে, কিভাবে করতেছে, কার প্রভাবে করতেছে? আপনারা এটা নিয়ে কথা বলবেন না, কেউ কথা বলবেন না। হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমাকে মারতে চাইলো, হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমার সন্তানকে জেলে দিল, হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমার একটা সন্তানকে আটকে রেখেছে। এইটা হচ্ছে 6 নম্বর রোড, এই পাশের রোডে আটকে রেখেছে। আপনারা একটু যান, আমার বাচ্চাটা অসুস্থ, আমার বাচ্চাটাকে স্কুল কোচিংয়ে দেয়নি। আজকে আমার বড় বাচ্চাকে নিয়ে আমি আর্টের স্কুলে গেছি, কিন্তু আমার ছোট বাচ্চাটাকে নিয়ে যেতে পারি নাই। তারা আমার এই ছোট 4 বছরের বাচ্চাটাকে আটকায় রাখছে। কিসের প্রভাবে, কোন ক্ষমতায়? এগুলি নিয়ে তো আপনারা কেউ কথা বলতেছেন না। সে আমার বাচ্চাটাকে আটকায় রাখছে, সে আমার এই সমস্ত কিছু পাবলিক করে দিচ্ছে। এই ছবিগুলো কে তুলছে? হানিমুনে সেই আমার এই ছবিগুলো তুলছে, আমি কিছু নিজের সেলফি নিজে তুলছে, এগুলি সব পাবলিক করে দিচ্ছে। এগুলি আমার বাচ্চা কি করবে? আমি ওকে SMS করলাম, মোয়াজকে আমি কালকে SMS করেছি যে দেখো মোয়াজ, তোমার বাবার সাথে আমার যে ভিডিওগুলো আছে সেগুলি অন্তত তুমি পাবলিক করো না। সে এটা দেখে সিন করে আমাকে ব্লক করে দিয়েছে। মানে 3টা কোর্ট দ্বারা আমার বাচ্চাগুলো আমার কাছে, কোর্ট রাষ্ট্র আমাকে আমার বাচ্চা আমার কাছে দিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি বাচ্চাগুলো নিয়ে কোথাও মুভ করতে পারিনি। এই বাচ্চাগুলো এরা এখানেই আটকে রাখছে। তো আমাকে যেহেতু বাচ্চাগুলো এখানে রাখছে, আমাকেও এখানে বাধ্যগত হয়ে থাকতে হয়েছে। আমি এখানেই থাকছি। মোকে তার এই প্রথমত ওই মেয়েটাকে মারধর করলো, ওই মেয়েটা ডিভোর্স দিয়ে দিল। এরপরে আমার সাথে শুরু হলো রিম্যারেজ করবে, বিয়ে করবে, হাসান আরিফ শাড়ি কিনে দেয়া, এই করা সে করে, এগুলি করতেছিল। এরপরে হচ্ছে সে আমাকে মুখে বলতেছে বিয়ে করবে, কিন্তু বিয়ে করছে না, কিন্তু আমাকে সে ওই ব্যাড টাচগুলো করছে। যখন আমাকে ব্যাড টাচ করতে আসে, আমি তাকে বাধা দিই, তখন সে হচ্ছে আমাকে ফিজিক্যালি ইনজুর করে। আর যদি আমি বাধা দিতে পুরোপুরিভাবে না পারি, তখন হচ্ছে আমি ওই ব্যাড টাচের শিকার হই। সময় আমি 12 নম্বরের বাসাতে আইসোলেটেড। তারা মনে করেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, তো তারা কোনোভাবে আমার সাথে, আর ওই আন্দোলন সময়কালীন সময়টাতে আমার সাথে যোগাযোগ রাখে নাই। তো 8ই আগস্ট হচ্ছে আমার জন্মদিন, সেই দিন হচ্ছে আমি এই বাসায় আসলাম এবং তার হচ্ছে শপথ গ্রহণের তারিখ ছিল, তো সেদিন সে শপথ গ্রহণ করলো। এরপর থেকে হচ্ছে আবার তার ক্ষমতাগুলো দেখানো হয়েছে। 8 তারিখেই আমাকে হচ্ছে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো, এবার আমিও দেখবো তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি। আমি তো বুঝতেছি না আমার কিসের পপুলারিটি। তারা চায় না আমি তাদের সম্পর্কে মানে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি, কারণ সেটা এখন উপদেষ্টা, তার মুখোশটা যাতে আমি না খুলে ফেলি, এই কারণে তো সব এভিডেন্স সে নিয়ে গেছে। তারা যে কোনোভাবে আমাকে আটকে রাখতে চায়। এই তথ্যগুলো আমার একতরফা না শুনে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি,
কাইন্ডলি তাদের কাছ থেকে জানেন যে এই মেয়েটা যা যা বলছে এটা সত্যতা কি। আমি অবশ্যই বিচার চাই। আমি এতদিন বলতে পারি না স্বৈরাচার শাসক থাকাকালীন আমাকে কেউ সহযোগিতা করে নাই। আমি এই থানায় না হলেও 100 বার আসছি, এই থানার মানুষ আমাকে সহযোগিতা করে না। আমি এখান থেকে লাভ দিতে নিছি, কেউ আমাকে সাহায্য করে না। আমার বাচ্চাটাকে আটকে রাখছে, দেখবেন আমি বছরের পর কত মাস ধরে আমি এই বাসার সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছি যে আমার বাচ্চাটাকে রিসিভ করো। ওরা বাচ্চাটাকে রিসিভ করে নাই, সেই বাচ্চাটাকে ওরা আটকায় রাখছে। যে বাচ্চাটাকে ওরা কারাগারে দিছে, ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা বলে ওরা নিতে চায় নাই, সেই বাচ্চাটাকে এখন আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করতেছে যাতে আমি মামলাটা তুলে নেই। আচ্ছা আপনি বলেন, আমি নিজের ছুরি দিয়ে নিজের মাথায় আঘাত কিভাবে করব? নিজের মাথায় নিজে আঘাত করলাম, পিঠে কামড় কিভাবে আমি দিলাম? আমি কি ভ্যাম্পায়ার? পিঠে আমি কিভাবে নিজে কামড় দিলাম? আশ্চর্য কথাবার্তা এগুলি কি, মানে এই কথাবার্তা আপনারা কেন শোনেন? একজন পাগলের নেশাখোরের কথাবার্তা। আর আপনারা সিসিটিভি প্লিজ চেক দ্য সিসিটিভি ফুটেজ চেক করেন, কে কাকে মেরেছে। আমি নিজে মারবো? অসংখ্য কামড়ের ছবি আমি ফেসবুকে দিয়েছি, এই কামড়গুলোকে আমি আমাকে দিয়েছি? বলেন তো, ওনাকে জিজ্ঞেস করেন, ওনার আমার ঘাড় কি ঘুরে যায়? আমি কি পেছনে আমি কামড় দিয়েছি?